ডমিনেন্স বা আধিপত্য এটি এমন একটি স্বভাব বা প্রবৃত্তি যা মানুষ এবং জন্তু দুজনেরই এক সাধারণ বৈশিষ্ট্য। এই অভ্যাস নতুন নয়, এই অভ্যাস দেখতে পাওয়া যায় কোটি কোটি বছর আগে থেকে। আমেরিকায় এই রোড ট্রিপটায় রাস্তায় এমন একটি গুহা চোখে পড়ে যেখানে পৃথিবী গুছিয়ে রেখেছে দীর্ঘদিন ধরে এরকমই কিছু আধিপত্যের উদাহরণ, যা আমাদের এই অভ্যাস বা প্রবৃত্তিকে তুলে ধরে সবার সামনে। কিন্তু সব দেখা বোঝার পরেও এই বিষয়ে একটা প্রশ্ন এসে দাঁড়ায়, আমরা তো মানুষ যাদের আছে মান আর হুঁশ, তাও কি আমরা পারছি হুঁশ রেখে মান বজায় রাখতে? উত্তরটা এখনকার অবস্থার সাথে অনেকটা প্রাসঙ্গিক, তাই না? ঘুরতে ঘুরতে কিছু গল্প এমন চোখে পড়ে যা আমাদের ভাবতে বাধ্য করে। এটি সেরকমই এক গল্প। পারলে ভিডিওটা শেষ অবধি দেখবেন। শুরু করছি সিরিজের 7ম পর্ব। ভ্যাকে অ্যাডভেঞ্চার প্রেজেন্টস আমেরিকায় রোড ট্রিপে জানতে পারলাম এই পৃথিবীর গল্প। দ্য স্টোরি অফ মাদার আর্থ, আওয়ার অনলি হোম ইন দ্য এন্টায়ার ইউনিভার্স। তবে এইবার শুধু পৃথিবীর গল্প থাকবে না, থাকবে পৃথিবীতে বাস করা আমাদেরও গল্প। কারণ আমরাও পৃথিবীরই এক অংশ, আলাদা নই। আসুন তাহলে শুরু করি আজকের গল্প। কোথায় ড্রাগনের মুখ? আমি বুঝতেই পারছি না। এখানে দাঁড়া। এই যে মাঝখানে এগুলো কি দাঁত? আগের পর্বে ব্রাইস ক্যানিয়নের এই অদ্ভুত স্ট্রাকচারগুলোকে অবাক হয়ে দেখার পর হোটেলের দিকে রওনা দিলাম আমরা 4 জন মিলে। পরন্ত সূর্যের আলোয় এই পাথরের রং পাল্টাতে দেখছিলাম। সেই ছবি ক্যামেরায় বন্দি করে বেরিয়ে পড়লাম ব্রাইস ক্যানিয়ন পার্ক থেকে। গত 2 দিন ধরে আমরা এক আলাদাই জগতে ছিলাম। জিয়ন আর ব্রাইস ন্যাশনাল পার্ক আমাদের এমন মুগ্ধ করে তুলল যে আগের দুটো গল্প আপনাদের বলতে গিয়ে এই যাত্রা সংক্রান্ত অনেক তথ্যই বলা হয়নি আমাদের। যেতে যেতে বলি চলুন। 2 রাত আমরা এই লাল পাহাড়ের মাঝখানেই কাটালাম। জায়গাটার নাম কানাব, ইউটা স্টেটের এক ছোট্ট টাউন বলতে পারেন। এই জায়গাটাও দেখবার মতন, চারিদিক পাহাড় দিয়ে ঘেরা। আমরা 3 রাতের জন্য এই জায়গাটায় থাকার সিদ্ধান্ত নিই, তার কিছু কারণ আছে। 1, জায়গাটা জিয়ন, ব্রাইস এবং গ্র্যান্ড ক্যানিয়ন 3টে থেকেই কাছে। আর 2, আমেরিকার মতন কস্টলি কান্ট্রিতে পকেট ফ্রেন্ডলি হোটেল পেলাম এইখানে। সুন্দর জায়গা আর সস্তার হোটেল, আর কোনো কারণ দরকার ছিল না আমাদের কনভিন্স হওয়ার জন্য। 3টে রাত মিলিয়ে আমাদের 4 জনের এই হোটেলে খরচা হলো ওই ধরুন $280 মতন। এর থেকে সস্তা হোটেল উইথ ব্রেকফাস্ট এই দেশে পাওয়া মোটেই সহজ ব্যাপার নয়। 10 দিনের ট্রিপে এইটুকুনি বাজেটিং করতেই হয়। বাকি রইল খাওয়া দাওয়া। হোটেলে ব্রেকফাস্ট যেহেতু কমপ্লিমেন্টারি, চেষ্টা করতাম সকালেই পেট ভরে খেয়ে বেরোতে। তারপর পুরো দিনটা টুকটাক স্ন্যাক্স আর ফলমূল খেয়ে চালিয়ে দিতাম। সারা দিন ঘুরে বেরিয়ে রাতে জমিয়ে ডিনার করতাম। তাই ব্রেকফাস্ট বাদ দিলে বাকি সব খাবারের খরচা 3 দিনের জন্য আমাদের 4 জনের পড়ল অ্যারাউন্ড $200। আরেকটা জিনিস, এই যে গত 6 দিন ধরে আমরা বিভিন্ন ন্যাশনাল পার্ক ঢুকছি বেরোচ্ছি, এই ন্যাশনাল পার্কগুলোর একটা এন্ট্রি ফি থাকে পার গাড়ি এবং 4 জনের জন্য $15। এক একটা ন্যাশনাল পার্কের পাস 7 দিন ভ্যালিড থাকলেও একটা পার্কের পাস কিন্তু আরেকটা পার্কে চলবে না। তাই এই ক্ষেত্রে আমরা নিয়েছিলাম একটা অ্যানুয়াল পাস, যা 1 বছরের জন্য ভ্যালিড থাকে আর খরচা পড়ে $80 মতো। এই পাসটা থাকলে আপনি 1 বছরে অগুন্তি বার আমেরিকার যে কোনো ন্যাশনাল পার্কে ঢুকতে পারেন। তবে প্রতি কার্ডে একটি গাড়ি এবং তাতে ম্যাক্সিমাম 4 জন আরোহী কভার থাকবে। তাই যদি প্রকৃতির এই সব দৃশ্যের আনন্দ নিতে চান এবং আমাদের মতন ঘুরে দেখতে চান আমেরিকার বিভিন্ন ন্যাশনাল পার্কগুলোকে, তাহলে এই অ্যানুয়াল পাসটা বেশ কাজের। এটা অনলাইন এবং অফলাইন দুভাবেই কেনা যায়। অফলাইন কিনতে গেলে যে কোনো ন্যাশনাল পার্কে খোঁজ নিলেই পেয়ে যাবেন। আর যদি অনলাইন কিনতে চান তাহলে লিঙ্কটা ডেসক্রিপশনে দিয়ে রাখলাম,
পারলে চেক করে নেবেন। অনলাইন কিনতে গিয়ে আমরা আবার $1 কমেও পেয়েছিলাম। ঠিক আছে, এবার চলুন গল্পে ফিরি। এই পাহাড়গুলোর মাঝখান দিয়ে গত 2 দিন ধরে যাতায়াত করতে গিয়ে রোজই দেখছিলাম পাহাড়ের গায়ে একটি গুহা। 4 জনেরই দেখে সন্দেহ হলো। একে অপরের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলাম, এখানে কি হতে পারে বলতো? কাছে যেতেই বুঝলাম ঠিক ধরেছিলাম, এখানেও আছে এই পৃথিবীরই লুকিয়ে রাখা কিছু গল্প। চলুন তাহলে কিসের আর দেরি, যাই ভেতরে তথ্যগুলো খুঁজে বার করি। $7 করেছিল পার পারসন। তো এটার ভেতরে এটা একটা স্যান্ডস্টোন কেভ এবং এর ভেতরে প্রচুর এনশিয়েন্ট হিস্ট্রি রয়েছে। তো এটা সেলফ গাইডেড। পুরো স্যান্ডস্টোন। কি ঠান্ডা না ভেতরটা? এখনো লোকজন হার্ট এগিয়ে রেখেছে। আমি এই দেশেও আছে অশিক্ষিত। হ্যাঁ, গুহার ভেতরেই যেতে তাপমাত্রা গেল হঠাৎ করে কমে। মরুভূমির মাঝখানে হলেও প্রকৃতির এয়ার কন্ডিশন চলছিল তখন ফুল দমে। বাইরে যতই গরম হোক, ভেতরটা ছিল বেশ ভালোই ঠান্ডা। গিয়ে জানলাম এ কোনোদিনও ছাড়ায় না 18 ডিগ্রির তাপমাত্রা। প্রথমেই বলি, গোয়াটা ছিল স্যান্ডস্টোনের। পাবেন না এখানে কোনো সিমেন্ট বা ইট। আমাদের দেশের মাটির বাড়ির মতন এ হলো ব্যাড কন্ডাক্টর অফ হিট। গুহার মধ্যে কিছুটা এগোতেই দেখতে পেলাম অনেক পুরনো জিনিসপত্র, অস্ত্র ও কলসি। এ জিনিস কিন্তু আজকের না, 1200 বছর আগেকার কথা বলছি। জিনিসগুলো ভালো করে দেখলাম, অনেক কিছুই লাগছিল পরিচিত। হবে নাই বা কেন, এ ছিল আমাদেরই মতন সাধারণ মানুষের জিনিসপত্র। থাকতেন তারা এই মাটিতে বিদেশিরা আসার আগের থেকে। এ ছিল প্রথম উদাহরণ যেখানে মানুষ সরিয়েছে মানুষকে আধিপত্য জমানোর উদ্দেশ্যে। এনাদেরকেই বলা হয় নেটিভ আমেরিকানস। তাছাড়া আমরা সবাই এই দেশে ইমিগ্রেন্টস। যদি লক্ষ্য করেন, ডমিনেন্স একটি প্রবৃত্তি, কোনো কারণ নয়। এবং এই অভ্যাস আজকের নয়, যুগ যুগান্তর ধরে এই জিনিস দেখতে পাওয়া যায় বিভিন্ন প্রাণীদের মধ্যে। উদাহরণ হিসেবে এই পদচ্ছাপটা দেখুন। কোটি কোটি বছর আগে পৃথিবীতে বাস করা সবথেকে শক্তিশালী প্রাণীর পদচ্ছাপ। হ্যাঁ, কথা বলছি ডাইনোসরের। যখন এনারা রাজত্ব চালিয়েছেন তখন তাদের দাপটের সামনে বাকি প্রাণীরা সবাই ছিল চুনোপুটি। এইগুলোকে বলে ট্রেস ফসিলস। মেনলি পাওয়া যায় সেডিমেন্টারি রকের ওপর, যেমন ধরুন স্যান্ডস্টোন বা লাইমস্টোন, এবং এগুলো সংগ্রহ করা হয় বিভিন্ন গবেষণার জন্য। তবে মজার ব্যাপারটা কি জানেন? জোর যার মুলুক তার। এই প্রবাদটা ডাইনোসরের ক্ষেত্রেও যেমন এককালে খাটত, আজকের দিনের মানুষের ক্ষেত্রেও একইভাবে খাটে। আজকের সমাজে মানুষই ডাইনোসর। বুদ্ধির জোরে সে হয়ে উঠেছে সর্বশক্তিমান, তাই বাকি সব কিছু তুচ্ছ করার এক প্রচণ্ড প্রবণতা সে দেখায় প্রতিটা ক্ষেত্রে। কিন্তু যার যতই ডমিনেন্স হোক না কেন, গত 6টা এপিসোড ধরে যা বলছি আজও তাই বলবো। আলটিমেট ডমিনেন্স হলো প্রকৃতির। তার শক্তির কাছে টিকতে পারে না কারোর কোনো ঔদ্ধত্য। আর ঠিক সে কারণেই হয়তো পৃথিবীর বুক থেকে চিরকালের জন্য মুছে গেছে দানবাকৃতি এই জন্তু। এই ছাপগুলো যখন মাটি নরম ছিল সেই সময়তে মাটিতে পায়ের ছাপটা পড়েছিল, তারপরে ওভার দ্য ইয়ার্স সেই মাটি শক্ত হয়ে এরকম পাথর তৈরি হয়ে গেছে। 140 মিলিয়ন ইয়ার্স ওল্ড। আমাদের সাথে আরেকটু এগোলেই দেখতে পাবেন এই প্রকৃতির আরেকটি চমৎকার। সেটা ডাইনোসরে লুপ্ত হওয়ার কারণ না হলেও প্রকৃতির অগন্তি চমৎকারের মধ্যে এটি একটি। চলুন দেখি। গুহাটার মধ্যে আরও 200 ফিট ভেতরে ঢুকতে দেখতে পাই এই দৃশ্য। আমেরিকার বৃহত্তম ফ্লুরোসেন্ট মিনারেল ডিসপ্লে। এইগুলোর ওপর যখন আল্ট্রাভায়োলেট রে পড়ে এরকম চমৎকার রং দেখতে পাওয়া যায়। একেই বলে প্রকৃতি। এই চমৎকারের সামনে আমরা সবাই ঠুনকো, সেটা মানুষই হোক বা ডাইনোসর।
যখন যখন পৃথিবীর ওপর আধিপত্যের বা ডমিনেন্সের সীমা ছাড়িয়েছে, প্রকৃতি কোনো না কোনোভাবে বারবার দেখিয়েছে তার চূড়ান্ত ক্ষমতার প্রদর্শনী। সর্বশক্তিশালী ডাইনোসরও প্রকৃতির সামনে টিকতে পারেনি। এটা কি? দেখ, এগুলো এখানে একটা এক ধরনের হোয়াইট স্পার্কেল ক্রিস্টাল, দেখে মনে হচ্ছে একটা পাথর, বাট এর মধ্যে ক্রিস্টাল স্ট্রাকচারস রয়েছে। তারপরে এই যে পাথরগুলো, এই পাথরগুলো ইউভি লাইটে চকচক করবে। আরে বাপ রে, দেখতে পাচ্ছিস এই ক্রিস্টাল ফর্ম করেছে, এগুলো ইউভি লাইটে চকচক করবে। যখন ডাইনোসর পৃথিবীর বুক থেকে গেল মুছে, আবার সুযোগ পেল অন্যান্য প্রাণীরা বেঁচে ফিরতে। আসলে কি জানেন, একই রাজার রাজত্ব বেশি দিন চললে বাকিদের মাথা তুলে বাঁচার সুযোগ দিনের পর দিন কমতে থাকে। আজকে ডাইনোসর নেই বলে বাকি জন্তুরা আছে, আমরাও আছি। সবাই সুযোগ পেয়েছি নিজেদের জাতিটাকে এগিয়ে নিয়ে যাওয়ার। এখন যা জীবজন্তু ঘুরে বেড়ায় আমাদের সামনে, সবটাই সম্ভব হয়ে উঠেছে প্রকৃতি একদিন ডাইনোসরের আধিপত্য আটকে ছিল বলে। আধিপত্য আমাদের প্রবৃত্তি হতে পারে, কিন্তু সেটার এই পৃথিবী আর এই প্রকৃতি অনুমতি দেয় না, সেটা আশা করছি বোঝা যাচ্ছে। এখন পৃথিবীতে সবথেকে শক্তিশালী রয়ে গেছি আমরা। আজকে মানুষের আধিপত্য দিনের পর দিন বাড়ছে, শুধু বেঁচে থাকার জন্য নয়, বরং বিভিন্ন কারণে। সে জমির ওপর আধিপত্য বলুন বা দেশের ওপর, টাকার আধিপত্য বলুন বা ক্ষমতার, মানুষের জন্তুর ওপর আধিপত্য বলুন বা মানুষের ওপর। আদতে এর পিছনে একটাই কারণ, বলিষ্ঠের দুর্বলের প্রতি তাচ্ছিল্য ভরা আধিপত্য। আর এই উদ্যম আধিপত্য কিন্তু প্রকৃতি আগেও মেনে নেয়নি, এখনও মেনে নেবে না। পৃথিবীর বুক থেকে এক সময়ে দাপিয়ে বেড়ানো ডাইনোসর যেমন আজ লুপ্ত, তেমনি মানুষকেও শুধু পাথরের গায়ে পদচ্ছাপ হয়ে রেখে দেওয়ার ক্ষমতাও রাখে এই প্রকৃতি। কিন্তু মানুষ না জীবজগতের সবচেয়ে উন্নত জন্তু? তার কি উদাহরণ রাখছি আমরা আমাদের পরবর্তী প্রজন্মের সামনে? কখনো জাত, কখনো ধর্ম, কখনো বর্ণ, কখনো লিঙ্গ, সব ক্ষেত্রেই বৈষম্য। তবে তার কারণ কি জানেন? আধিপত্য জমানোর উদ্দেশ্য। ওই যে কথায় আছে, ডিভাইড অ্যান্ড রুল। ইউনাইটেড হয়ে গেলেই তো মুশকিল। আর সেটা একবার হয়ে গেলে কি হয়, তার উদাহরণ আজ বাংলার মানুষ দেখাচ্ছে গোটা দুনিয়াকে। সমগ্র মানব জাতিকে নিয়েই তো সমাজ, সেখানে কিসের পুরুষতন্ত্র বা মাতৃতন্ত্র? কবে সবটা মানবতন্ত্র হবে? কবে মানুষ মনুষ্যত্বকে প্রাধান্য দেবে? কবে ক্ষমতার আধিপত্যের ঊর্ধ্বে সত্যের জয় হবে? আর কবে চিত্ত স্বাধীন হবে? আর কবে, আর কবে? আজ আসি, আবার ফিরব পরের গল্পে, বিচার পাওয়ার নতুন আশা নিয়ে। টিল দেন, stay safe, stay awake. Goodbye.